ব্যাপারটা কি, এটা খাই নাকি মাথায়? তো প্রথমেই দেখো, আমি আমার পিপিটিতে একদম ক্লিয়ারলি দিয়েছি যে পেডাগোজি শব্দটা, এই যে পেডাগোজি আমরা যেটা বলি, এটা বেসিক্যালি এটা গ্রিক শব্দ, গ্রিক ওয়ার্ড। এবং এই ওয়ার্ডটা এসছে কোত্থেকে? এই ওয়ার্ডটা এসেছে পেইডা গোগোস থেকে। পেইডা গোগোস, এই যে দেখো আমার পিপিটিতে দেওয়া আছে, পেইডা গোগোস থেকে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে পেইডা গোগোস, এখানে পেইডা গোগোসটাকে যদি আমরা ভেঙে দিই, মানে এই পেইডা গোগোস শব্দটাকে যদি ভেঙে দিই, এই পেইডা গোগোস শব্দটাকে যদি ভেঙে দিই, তাহলে দাঁড়ালো পেইডোস। পেডাগোজি, পেইডা গোগোস থেকে পেইডোস। এই যে পেইডোস যেটা, এই পেইডোস অর্থ শিশু। আর অ্যাগোগোস এটার অর্থ হচ্ছে কি? নেতা। তার মানে বুঝতে পেরেছো তো? তাহলে পেডাগোজি শব্দটার এক কথায় যদি উত্তর বলো, এক কথায়, তাহলে তুমি যখন ক্লাসরুমে যাচ্ছ, শ্রেণীকক্ষে তুমি যখন যাচ্ছ পড়াতে, তখন তোমাকে চেষ্টা করতে হবে তোমার সামনে যে শিক্ষার্থীরা বসে রয়েছে, তুমি তাদেরকে নেতৃত্ব দানের উপযোগী করে তুলবে। তোমরা বলবে স্যার নেতৃত্ব দানের উপযোগী করে তুলবে, ব্যাপারটা স্যার কেমন? খুব সহজভাবে বলি, তোমরা ধোনির নাম সবাই জানো, এখানে যারা আমার সাথে সেশনে রয়েছে। আচ্ছা, আজকে কি কোনো প্রবলেম হচ্ছে? আজকে কোনো সমস্যা হচ্ছে কি কারোর? একটু কাইন্ডলি কমেন্ট করে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। সবাইকে কমেন্ট করতে হয় না, কিছুজন কমেন্ট করলে হবে। কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে, মানে একজন কমেন্টে লিখে যে প্রবলেম হচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে কথাটা বললাম যে শিক্ষার্থীদেরকে তুমি নেতৃত্ব দানের উপযোগী করে তুলছো, একটা ক্লাসরুমে তুমি পড়াতে গেলে, তুমি সেখানে তোমাকে সবসময় যেটা পেডাগোজির মূল সূত্র যেটা কেয়া, সেই মূল সূত্রটা হচ্ছে, তুমি যখন ক্লাসে পড়াতে গেলে তোমাকে চেষ্টা করতে হবে তোমার যে পড়ানোটা, সেটা তোমার শিক্ষার্থীরা সে পড়ানোর সঙ্গে তারা নিজেদেরকে রিলেট করতে পারছে কি। আমি কি বললাম? ধোনির নাম তোমরা সবাই জানো তো, MS ধোনি, যার অধীনে ভারত ইন্ডিয়া 2011-তে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। আমার এই ক্লাসটার পর তোমরা ইন্টারনেট সার্চ করবে, মানে তোমরা গুগল বা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দেখবে 2011 যখন ধোনি ট্রফিটা পেল, মানে ওই ওয়ার্ল্ড কাপ ট্রফিটা যখন পেল, ধোনি নিজের হাতে কিন্তু রাখে। ধোনি কি করলো জানো? ওই যে ওর দলের যে 14 জন খেলোয়াড় ছিল, মানে 11 জন খেলোয়াড় প্লাস 3 জন যারা তার সঙ্গে বেঞ্চে ছিল, তাদের কাছে গিয়ে ট্রফিটা ধোনি সাইডে চলে। অর্থাৎ ধোনি বোঝাতে চাইলো যে এই কাপটা, এটা আমি এককভাবে কিন্তু জিতিনি, তোমাদের সবার সাহায্যে কিন্তু আমি এটা জিততে পেরেছি। দিস ইজ কল্ড নেতৃত্ব, অর্থাৎ লিডারশিপ। তুমি যখন একটা ক্লাসে পড়াতে গেলে শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে, অ্যাট দ্যাট টাইম তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে, তুমি যে বিষয়টা পড়াচ্ছ ছেলে মেয়েদেরকে, তারা যেন ওই পড়াটাকে, তুমি যে বিষয়টা, যে পাঠ দান করছো বা যে শিক্ষাটা দিচ্ছ, সেই শিক্ষাটা বা সেই পড়াটা বা সেই পাঠটাকে যেন ছেলেমেয়েরা নিজেদের মধ্যে রিলেট করতে পারে। শিক্ষার্থীরা যেন বুঝতে পারে যে যে পড়ানোটা হচ্ছে সেটা তাদের জন্য, তাদের সঙ্গে সমন্বয়। পেডাগোজির মূল অর্থ হচ্ছে এটাই, যেখানে শিক্ষার্থীকে তুমি নেতৃত্ব দিচ্ছ, তোমার যারা শিশু শিক্ষার্থী রয়েছে, সামনের বেঞ্চগুলো তোমার বসে রয়েছে, তুমি যে পড়াটা পড়াচ্ছ, যেন তারা সেই পড়াটার সঙ্গে সমন্বয় রেখে তারা শিখবে। এটাই হচ্ছে পেডাগোজির মূল এসেন্স। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। এবার বিষয় হচ্ছে পেডাগোজির প্রকারভেদ। আমরা পেডাগোজিকে ক প্রকার ভাগ করতে পারি? 4 প্রকার ভাগ। খাতায় লেখার দরকার নেই, পিপিটিতে তোমরা পেয়ে যাবে। মন দিয়ে শোনো, পেডাগোজির 4টে ভাগ। একটা কি ভাগ? একটা হচ্ছে সামাজিক পেডাগোজি, আমরা এটাকে সোশ্যাল পেডাগোজি বলি। একটা সমালোচনামূলক পেডাগোজি, যেটা আমরা ক্রিটিক্যাল পেডাগোজি বলি। 3 নাম্বার পার্ট যেটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিক্রিয়াশীল পেডাগোজি, অর্থাৎ কালচারালি রেসপন্সিভ পেডাগোজি। আর নাম্বার 4 সক্রেটিক পেডাগোজি। তোমরা বলবে স্যার এই পেডাগোজির 4টে ভাগ আপনি দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আজকে কি আমার ভিডিও মাঝে মাঝে আটকে যাচ্ছে? তো আটকানোর কথা নয়, কোনো মতেই কথা নয়।
কারণ আমার নেটের স্পিড না স্যার, ঠিক তো, ঠিক 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 না স্যার। ওকে 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 ওকে, একদম না স্যার, ঠিক আছে। তোমাদের যাদের প্রবলেম হচ্ছে ইন্টারনেটের, ওটা তোমাদেরই এন্ড থেকে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো কাইন্ডলি তোমরা একটু তোমাদের নেটওয়ার্কটা ঠিক করে নাও, ঠিক আছে। ঠিক আছে স্যার, ভালো লাগছে স্যার, ওকে। কারণ তোমরা বলতে পারো যেটা, যে স্যার এই যে পেডাগোজির এই যে চারটে ভাগ দিলেন, এই চারটে ভাগ তো আমরা পড়ে নেব, কিন্তু এই চারটে ভাগকে যদি আলোচনা করা হয় তো কেমন আলোচনা। প্রথমে কি বলবো, সামাজিক পেডাগোজি। হ্যাঁ শোনো, সামাজিক পেডাগোজি বলতে কি বুঝি আমরা? আমরা সামাজিক পেডাগোজি বলতে কি বুঝি, এখানে আমার পিপিটিতে সুন্দর করে খুব ভালো বাক্যে উত্তর দেওয়া, মানে সংজ্ঞাটা দেওয়া আছে। আমি তোমাদেরকে একদম গল্পের আকারে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। সামাজিক পেডাগোজি, সোশ্যাল পেডাগোজি, তুমি ইতিহাস পড়াতে গেছো ক্লাসে, শোনো সামাজিক পেডাগোজি কাকে বলে। তুমি ইতিহাস পড়াতে গেছো ক্লাসে, তোমার আজকের পড়ানোর অধ্যায় কি? না, আজকের অধ্যায় তুমি বলবে যে আলেকজান্ডারের ভারত আক্রমণ, রাইট? এবার আলেকজান্ডারের ভারত আক্রমণ, তুমি যখন আলেকজান্ডারের ভারত আক্রমণের কথা বলবে, তোমার সামনে শিক্ষার্থী তারা জানে না আলেকজান্ডারকে, তারা জানে না ভারতবর্ষ বলতে সেই সময়টাই ভারতবর্ষ কেমন ছিল। তা তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে যে সামাজিক, মানে একদম বলতে পারো খুব সহজভাবে, খুব সরলভাবে, সামাজিকভাবে তুমি যদি সেই বিষয়টাকে উপস্থাপন করো। কেমন ভাবে? তুমি ওদেরকে বললে, বাবু আলেকজান্ডার কে ছিল জানিস? তোরা গ্রিস দেশ জানিস? না স্যার যাই। আচ্ছা, পৃথিবীতে কতগুলো আমাদের মহাদেশ আছে স্যার? 7। তার মধ্যে ইউরোপ বলে একটা মহাদেশ আছে। সেই ইউরোপ মহাদেশের একটা ছোট্ট দেশ হচ্ছে গ্রিস। সেই গ্রিস দেশের একজন রাজা ছিলেন। তোরা জানিস সবাই, মানে তুমি বাচ্চাদেরকে বলছো, তোমার সামনে যারা রয়েছে, তোরা তোরা জানিস সবাই রাজা, রাজা কেমন হয়? আর রাজারা তো প্রাচীনকালে যুদ্ধ করতো। আলেকজান্ডার ছিল সেরকমই গ্রিস দেশের একজন রাজা। যেহেতু সে গ্রিস দেশের লোক, তাই তার নাম আলেকজান্ডার। সে ভারতবর্ষ হইলে আক্রমণ করতে, আমাদের কাশ্মীর আছে না ভারতের যে সীমান্ত, আচ্ছা সেই সময় ভারতবর্ষ, সেই সময় ভারতবর্ষ ছিল অবিভক্ত। অবিভক্ত মানে আজকের যে পাকিস্তান, আজকের আফগানিস্তান, এসব কোনো দেশ ছিল না। এটা ছিল পুরো ভারতীয় উপমহাদেশ। পাকিস্তান আফগানিস্তান স্যার ভারতের মধ্যে ছিল? হ্যাঁ রে, পাকিস্তান আফগানিস্তান ভারতের মধ্যে ছিল। তাই জন্য এটা কি বলা হতো জানিস? বলা হতো ভারতীয় উপমহাদেশ। আলেকজান্ডার যখন এলো, আমাদের ঝিলাম নদী আছে না কাশ্মীরের পাশে, সেইখানে আলেকজান্ডারকে রুখে দাঁড়ালেন একজন ভারতীয় রাজা। গ্রিস রাজা বনাম ভারতীয় রাজার যুদ্ধ। তখন ছাত্রদের তোমাকে জানতে, স্যার এই ভারতীয় রাজার নাম কি? সেই ভারতীয় রাজার নাম ছিল পুরু। তিনি, তার সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ হলো। সেই নদীটার নাম ঝিলাম নদী, তবে গ্রিসরা সেই নদীটাকে বলতো হিদাসপিস। তাই যুদ্ধটা যেহেতু ঝিলাম নদীর তীরে হয়েছিল বা হিদাসপিস নদীর তীরে হয়েছিল, তাই জন্য এই নদীটার নাম ছিল হিদাসপিসের যুদ্ধ। এই মানে এই এই যুদ্ধটা। তখন শিশু মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়, স্যার যুদ্ধ তাহলে ফলাফলটা কি হলো? পুরু কিন্তু আলেকজান্ডারের সঙ্গে মারাত্মক যুদ্ধ করেছিল, কিন্তু সে হেরে গেল। তবে হারলেও আলেকজান্ডার কিন্তু পুরুর এই যে বীরত্ব, তার থেকে আলেকজান্ডার খুব মুগ্ধ, এবং পুরুর সঙ্গে সে কিন্তু কোনো অন্যায় আচরণ করেনি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কেন এই এক্সাম্পলটা দিই? সামাজিক পেডাগোজি, যেখানে শিক্ষার্থীরা, তোমার উল্টো দিকে যারা বসে রয়েছে, তারা যেন তোমার পড়ানোর সঙ্গে তারা নিজেদেরকে রিলেট করতে পারে। কি বললাম বুঝতে? সামাজিক ভাবে রিলেট করতে পারে। তুমি এমন জিনিস, ইতিহাসের মতো বিষয়টাকে তুমি যদি একটা প্রেক্ষাপট থেকে, একটা পটভূমিকার দিক থেকে পড়াও, অ্যাট দ্যাট টাইম বিষয়গুলো ওদের কাছে খুব সহজবোধ্য হবে। এটাই হচ্ছে সামাজিক পেডাগোজি চাই। আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট, সমালোচনামূলক পেডাগোজি। প্রথমত তোমাদের এই ছোট্ট ইনফরমেশনটা মনে রাখতে হবে, এটা সিটেট পরীক্ষায় আসা প্রশ্ন। এই যে সমালোচনামূলক পেডাগোজি, এটা বেসিক্যালি কোন স্কুল অফ পেডাগোজি থেকে এসেছে, এই পয়েন্টটা আমি দেখো দাগ দিয়ে দিলাম। তোমরা কাইন্ডলি একটু যখন এই পিপিটিটা পাবে, পিডিএফটা, তোমরা একটু কিন্তু এটা মনে রাখবে। এই সমালোচনামূলক পেডাগোজি যেটা, আই মিন ক্রিটিক্যাল পেডাগোজি, এটা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ পেডাগোজির কনসেপ্ট। ইতিহাসের যেমন বিভিন্ন স্কুল আছে না,
হ্যাঁ, একদম ঠিক বলেছো অয়ন। মানে সমাজে সমাজে যেটাকে মানিয়ে নেওয়া যায়। সমালোচনামূলক পেডাগজি, প্রথমত তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের ধারণা। ইতিহাসের যেমন বিভিন্ন স্কুল আছে, জাতীয়তাবাদী ঘরানা, মার্ক্সবাদী ঘরানা, মানে ঘরানা মানে কি, এই সমস্ত পার্সপেক্টিভ থেকে ইতিহাসকে বিচার করা হয়। তেমনি পেডাগজির এই একটা সমালোচনামূলক পেডাগজি, এটা বেসিক্যালি যে স্কুল অফ পেডাগজি থেকে এসেছে সেটা ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ পেডাগজি। এখানে কি বলা হয়? এখানে বলা হয় যে শিক্ষার্থীদেরকে, সমালোচনামূলক পেডাগজির মূল জায়গা হচ্ছে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ভাবনাকে তৈরি করা, শিক্ষার্থীদেরকে গভীরভাবে বিষয়টাকে বোঝাতে সাহায্য করা। শব্দগুলো খুব কঠিন লাগছে, আমি একদম সহজ করে তোমাদের বিষয়টা বলছি। ধরো তোমরা ক্লাসে পড়াতে গেছো অশোকের ধর্ম বা অশোক পড়াতে গেছো। তুমি যখন অশোক পড়াতে গেছো তখন ছেলে মেয়েদেরকে বললে, তোরা জানিস অশোকের সময় একটা কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? ওরা বললো, হ্যাঁ স্যার, ইতিহাস বইতে পড়েছি। কিন্তু জানিস অশোক কেন ধর্ম পরিবর্তন করলো? ওরা বলবে, না স্যার। কেন ধর্ম পরিবর্তন করলো? কারণ কলিঙ্গ যুদ্ধে যে বিশাল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল, জানিস প্রচুর মানুষ মারা গিয়েছিল। দয়া নদীর যে জলটা রক্তে লাল হয়ে গিয়েছিল, 1,00,000 মানুষ মারা গেছে। অশোক ভেবে দেখলেন, আচ্ছা যুদ্ধ দিয়ে কি পৃথিবীর কোনো সমস্যার সমাধান হয়? হয় না তো। ওরা বলবে, না স্যার, হয় না। ওরা ছোট বাচ্চা তো, ওরা ছোট ছোট বাচ্চা। এবার ওদের মনে হবে যুদ্ধ ব্যাপারটা খুব ভালো। কারণ আমরা ছোটবেলায়, তোমরা সবাই ছোটবেলায় যে ভয়েস ক্লিয়ার হচ্ছে না, এই ভয়েস ক্লিয়ার হচ্ছে তো? বলছি ভয়েস ক্লিয়ার হচ্ছে তো সবার? একটু বলো তো। কয়েকজন মাঝে মাঝে লিখছে না, দিয়ে আমি পড়া থেকে একটু সরে যাচ্ছি। ভয়েস ক্লিয়ার আছে তো? ওকে। তো ধরো আমরা তো সেই, তোমরাও সেই ছোটবেলায় বলো না, ওই দুর্গা পুজো এলে বা কালী পুজো এলে ক্যাপ ফটকা ফাটানোর একটা ব্যাপার ছিল না বন্দুক দিয়ে? তো দেখো বাচ্চার মন তো, তো সে আসলে জানে না যুদ্ধ মানে ব্যাপারটা কি। এবার তুমি কি করবে? সমালোচনামূলক পেডাগজি তোমায় কি বলবে, তোমায় কি শেখাচ্ছে? সমালোচনামূলক পেডাগজি তোমাকে শেখাচ্ছে এটাই, যে বাচ্চার মধ্যে, তোমাকে শিক্ষার্থীর ভেতর তাকে চিন্তা ভাবনা করার জায়গা। মানে তুমি যখন বলবে, তোরা জানিস এই পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, তখন ওরা বলবে, স্যার বিশ্বযুদ্ধ মানে কি? মানে গোটা পৃথিবীর যতগুলো দেশ ছিল তারা সবাই মিলে যুদ্ধ করতে শুরু করেছে। এই যুদ্ধের ফলাফল কি হয়? ইস্যু হয়, প্রচুর লোক মারা যায়, অসংখ্য প্রাণহানি ঘটে। তাই তো। তাই যুদ্ধ কিন্তু কোনো সমস্যার সমাধান হতে পারে না। এবার ওরা বলবে, সে যুদ্ধতে ক্ষয়ক্ষতি কেমন হয়? তখন তুমি জাপানে হিরোশিমা আর নাগাসাকির গল্পটা বলবে। জানিস জাপানে পরমাণু বোমা ফেলা হয়েছিল, হিরোশিমা নাগাসাকি। সেই পরমাণু বোমাতে জাপানে হিরোশিমা নাগাসাকি শহরটা পুরো ধ্বংস হয়েছে। তার ফলাফল জানিস? কোনো জাপানে ওই শহরে যে সমস্ত বাচ্চারা জন্মায় তারা শারীরিকভাবে বা মানসিকভাবে তারা কিন্তু প্রতিবন্ধী হচ্ছে। বাচ্চাদের মনে একটা আতঙ্ক, হ্যাঁ তার মানে স্যার ঠিক বলছেন, যুদ্ধ কখনো, ইয়েস। এটা হচ্ছে সমালোচনামূলক পেডাগজি, যেখানে তুমি তোমার শিক্ষার্থীদের ভেতর একটা স্বাধীন চিন্তা ভাবনা তৈরি করার পরিসর তৈরি করছো। কি বললাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে সমালোচনামূলক পেডাগজির মূল শর্ত, যেখানে তুমি তোমার শিক্ষার্থীর ভেতর একটা স্বতন্ত্র ভাবনা তৈরি করছো, যাতে সে স্বাধীনভাবে জিনিসগুলোকে বুঝতে পারে। তখন তার মাথার মধ্যে আসবে ব্যাপারটা, হ্যাঁ ঠিক বলেছেন, ওই জন্য স্যার অশোক আর কোনো যুদ্ধ করেনি না। ওই জন্যই তো অশোক বললেন কলিঙ্গ যুদ্ধে এত মানুষ মারা গেলেন। অশোক যখন কলিঙ্গতে গেলেন, দেখলেন সারি সারি দিয়ে প্রচুর শবদাহ হচ্ছে, অশোকের থেকে মন কেঁদে ভাবলেন এই যুদ্ধ তো, কারণ এই যুদ্ধ তো কলিঙ্গ রাজ্যের মানুষ তো শুধু শুধু যে কলিঙ্গ যুদ্ধের মানুষ মারা গেছেন কলিঙ্গ রাজ্যের মানুষ তা তো নয়, অশোকেরও বহু সৈন্য বহু আত্মীয় তো এই যুদ্ধে মারা গিয়েছে। তাই অশোক ঠিক করলেন আর যুদ্ধ কি করব, মানুষকে ভালোবাসার নীতি দিয়ে আমি মানুষকে জয়। বলো এটা কি একটা বাচ্চার ভেতর, এটা একটা বাচ্চার ভেতর কি একটা তোমার ওই স্বাধীন চিন্তা ভাবনা প্রবণতা তৈরি করবে না? এটা হচ্ছে সমালোচনা। আশা করি থ্যাংক ইউ ফাইন সেক। আশা করি বিষয়টা তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট পেডাগজি থার্ড পার্ট, সাংস্কৃতিক প্রতিক্রিয়াশীল পেডাগজি।
এই সাংস্কৃতিক প্রতিক্রিয়াশীল পেডাগজি কি জানো তো? এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে, যেটা হচ্ছে যে একটা বাচ্চাকে, একটা শিক্ষার্থীকে তুমি সাংস্কৃতিকভাবে তাকে উপযুক্ত করছো। মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি তুমি একটা বাচ্চাকে শেখাচ্ছ যে দেখ শুধুমাত্র পড়াশোনা করলে চলবে, তোরা শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, তোদেরকে কিন্তু শরীর চর্চা করতে হবে। তখন তোমরা স্বামী বিবেকানন্দের কথা শোনালে ওদের, জানিস স্বামী বিবেকানন্দ কি বলেছিল? বলেছিল গীতা পাঠ অপেক্ষা ব্যায়াম করা, ফুটবল খেল তোরা, ফুটবল খেলার কথা। মানেটা কি? মানেটা হচ্ছে একজন শিক্ষার্থী সে শুধুমাত্র ওই পড়াশোনার গণ্ডির ভেতর সে কিন্তু আবদ্ধ থাকবে না। গার্গী, তাকে তোমাকে সর্বতোভাবে তৈরি করতে হবে, তাকে ফিজিক্যালি ফিট করতে হবে, তাকে মেন্টালি ফিট করতে হবে, তাকে বিভিন্ন এই সাংস্কৃতিক প্রতিক্রিয়াশীলের মধ্যে তাকে তোমাকে সে যে বিষয়টা করতে পারে, সে যে বিষয়টা পারদর্শী, সে খুব ভালো কবিতা বলতে পারে, তুমি তাকে কবিতার পাঠ্যক্রমের মধ্যে রাখবে। একটা বাচ্চা খুব ভালো রান্না করতে পারে, মানে এটা তো আমাদের দেশে আর হয় না গো। ভারতবর্ষে আমাদের দেশের প্রবণতা তোমরা সবাই মোটামুটি এই ছেলে মেয়ে 3 ইডিয়টস সিনেমাটা সবাই দেখেছো। 3 ইডিয়টস কি বলেছো? 3 ইডিয়টস সেই সিনটা তোমাদের আশা করি মনে থাকবে, যখন ওই বাচ্চাটা জন্মালো, আমির খান আর ওর 2 বন্ধু মিলে যখন ওই বাচ্চাটাকে মানে ইয়ে করালো, মানে বাচ্চাটা জন্ম হলো, তখন কি বললো? क्या बनोगे? ডক্টর? नहीं ইঞ্জিনিয়ার। তাহলে আমাদের দেশে কি হয়? বেসিক্যালি বাচ্চা জন্মানোর পর থেকে বাবা মায়ের টার্গেট থাকে হয় একে ডাক্তার বানাবো, আদারওয়াইজ ইঞ্জিনিয়ার বানাবো, রাইট? কেউ কি ভাবে যে আমার বাচ্চাটা কখনো অলিম্পিক্সে যাবে, অ্যাথলেটিক্স খেলবে, ফুটবল খেলবে, সে খুব ভালো সিঙ্গার হবে? ভাবে না তো আমাদের দেশে। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। ওই জন্য আমরা অলিম্পিক্সে গিয়ে একটা মেরে কেটে হয়তো একটা সোনা পাই, বা একটা ব্রোঞ্জ, বা একটা সিলভার। কিন্তু তুমি যদি উন্নত দেশগুলোর দিকে মানে চীনের দিকে তাকাও, তুমি আমেরিকার দিকে তাকাও, তুমি কানাডার দিকে তাকাও, জাপানের দিকে তাকাও, তারা কি করে? তারা ছোট থেকে কিন্তু এই কালচারালি রেসপন্সিভ পেডাগজিকে নিয়ে চলে, যে একটা শিক্ষার্থী, একটা বাচ্চা সে বড় হচ্ছে, তাকে তারা দেখে যে তার ন্যাকটা কি। আরে ভাই, সে হতে চায় খুব ভালো ডান্সার, আর মা বলে না তোমাকে এনআইটি, তোমাকে মানে এনআইআইটি তোমাকে পাশ করতে। কি বললাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে কালচারাল রেসপন্সিভ পেডাগজি, ঠিক? তো পুষ্প লিখছে তা আমাদের এত দেশ, এটা হচ্ছে ঘটনা। সাংস্কৃতিক প্রতিক্রিয়াশীল পেডাগজি ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি। এবার আসো সক্রেটিক পেডাগজি। শোনো, এটা কিন্তু সক্রেটিক, কেউ ভাববে না যেটা সক্রেটিস পেডাগজি। প্রথমে ক্লিয়ার করে দিই, সক্রেটিক। এই সক্রেটিক পেডাগজি কি জানো? দার্শনিক শব্দ, একটা ফিলোসফিক্যাল টার্ম। তাই যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে সক্রেটিক, যে যদি বলে যে নিচের কোন পেডাগজিটি বা নিচের কোন সামাজিক বিজ্ঞানের পেডাগজিটি দার্শনিক পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, উত্তর ঠিক। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে সক্রেটিক পেডাগজি, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা কি সক্রেটিক পেডাগজি দার্শনিক পদ্ধতি মানে কি? ভালো করে বোঝো জিনিসগুলো, বুঝে নিলে তোমাদের কাছে এগুলো কোনো অসুবিধে নেই। সক্রেটিক পেডাগজির ব্যাপারটা কি? সিএস পিয়ার্স আর জন ডিউ এই দুজনে মিলে অনুসন্ধান, এরা বললেন যে সেটা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে যে বিষয়টা করাবো, সে যেন তার যে এতদিন ধরে ট্র্যাডিশন, সে যে ট্র্যাডিশনের ভেতর দিয়ে বড় হয়েছে, সেই ট্র্যাডিশনগুলোকে চ্যালেঞ্জ করতে শিখে। আই মিন হচ্ছে সমাজ ভাঙা গড়ার এক্সাম্পল। এই সক্রেটিক পেডাগজির সবচেয়ে বড় উদাহরণ কে জানো? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আরো সহজভাবে তোমাদের বলি, স্বামী বিবেকানন্দকে তোমরা সবাই চিনো। বিবেকানন্দ ছোট থেকে কিন্তু এই সক্রেটিক পেডাগজি, মানে উনি সক্রেটিক পেডাগজি ব্যাপারটা কি জানতেন না, উনি সক্রেটিক পেডাগজি খুব বড় একজন এক্সাম্পল। সেই ছোটবেলায় গল্পটা তোমাদের মনে আছে, যখন ওনার নাম ছিল বিলে, তো সেই একদিন সন্ধ্যাবেলা উনি খেলছেন বন্ধুদের সঙ্গে, তখন ওই বন্ধুরা বলে যে ওই গাছে চাপবি না, ওই গাছে ব্রহ্মদত্তি আছে। বিলের মধ্যে মনে হচ্ছিল ব্রহ্মদত্তি ব্যাপারটা কি, গাছে চাপলে কি ব্রহ্মদত্তি ধরে নেয়? ও কিন্তু গাছের উপর চেপেছে। ছোটবেলায় গল্পটা সবাই আশা করি তোমরা পড়েছো, সবাই পড়েছো এখানে যারা রয়েছে। মানে কি?
মানে তুমি যে ট্র্যাডিশনটার ভেতর দিয়ে বড় হচ্ছ, দেখো সেই ট্র্যাডিশন যে সবসময় ভালো তা নয়। সেই ট্র্যাডিশনের ভেতরেও কিন্তু অনেক সমস্যা আছে। তোমাকে শিক্ষার্থীকে শেখাতে হবে যে ভাই, যে বাবা, তুমি যে ট্র্যাডিশনের ভেতর দিয়ে বড় হচ্ছে, তুমি যে সমাজ কাঠামোর ভেতর দিয়ে বড় হচ্ছ না, সেই সমাজ কাঠামো কখনোই নিখুঁত হতে পারে না, তার মধ্যে অনেক গলদ আছে। তুমি সৎ হও, তুমি সেই গলদগুলোকে প্রশ্ন করছো। ভাবো যদি সক্রেটিক পেডাগজি না থাকতেন, তারা রাজা রামমোহন রায় কি প্রশ্নটা করতে পারতেন যে না সতীদাহ প্রথা করা চলবে? কিংবা ঈশ্বরচন্দ্রের কথা ভাবো। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যখন ওই বিধবা বিবাহ প্রবর্তন করতে গেলেন, তাকে তো প্রচুর লোকজন বাধা দিয়েছিল, বলেছিল না না একদম না, যেখানে সমাজে বিধবাদেরকে একেবারে দেখা হয় তারা একাদশী পালন করবে, তারা অত্যন্ত কঠোর দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করছে। বিদ্যাসাগর বলেন না। তার মানে কি? তার মানে তিনি সামাজিক ট্র্যাডিশনকে কোয়েশ্চেন করলেন, বলেন এই ট্র্যাডিশন আমাদের সমাজের সার্বিক উন্নতির পক্ষে ভালো নয়। মেয়েদের শিক্ষা, বলো মেয়েরা শিক্ষা কি পাবে? মেয়েদের শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই, মেয়েরা বাড়িতে থাক, মেয়েরা অন্তপুর বাসিনী হয়ে থাক, মেয়েরা অন্তপুর বাসিনী হয়ে থাক, মেয়েরা শুধুমাত্র স্বামীর ঘর সামলাবে, সংসার করবে, দ্যাটস ইট। ভাবো দেখিনি বিদ্যাসাগর সেই সময় এগিয়ে এসে নারী শিক্ষার জন্য প্রকল্পটা, মানে নারী শিক্ষার উদ্যোগ না নিতেন, সত্যি কথা বলতে কি আমাদের ভারতবর্ষ হয়তো আরো কয়েক বছর পিছিয়ে যেত, একই না? তাহলে না পেটাগোজি বলে কোনো শব্দ নেই, পেডাগোগিও বলতে পারো, পেডাগোজিও বলতে পারো, ঠিক আছে? এটা উচ্চারণের উপর, ঠিক আছে? তার মানে দেখো, তার মানে সক্রেটিক পেডাগোজি হচ্ছে সেটাই, তুমি যেখানে একজন শিক্ষার্থীকে তুমি কি করাবে, তার মধ্যে তুমি একটা নির্ভেজাল মন তৈরি, নির্ভেজাল মন, যে নির্ভেজাল মনের মধ্যে ভেতর যা কিছু ভুল, সে আতস কাচের মতো, যেন সে ঝাঁকনির মতো সে ভুলগুলোকে প্রশ্ন করতে, আর সেই ভুলের সে যেন বিকল্প আসে। কি বললাম বুঝতে পেরেছো? তাই সক্রেটিক পেডাগজি সবসময় চেষ্টা করে একটা গণতান্ত্রিক সমাজের মধ্যে শিক্ষার্থীকে তৈরি। গণতান্ত্রিক সমাজ, উত্তর কোরিয়াতে কিম জং উন যে সমাজ তৈরি করেন, সেই সমাজ কিন্তু নন একনায়কতান্ত্রিক। মানে কিম জং উনের যেদিন বাবা ওনার বাবা যেদিন গত হয়েছেন, সেই দিনটাতে সবাইকে কাঁদতে হবে, কাঁদার ইচ্ছে না থাকলেও সে কাঁদবে না। গণতান্ত্রিক সমাজ, যেখানে শিক্ষার্থী যেন স্বাধীনভাবে তার মত প্রকাশ করে। আশা করি আমি বোঝাতে পেরেছি এই পেডাগজির চারটে ক্লিয়ার। সক্রেটিক পেডাগজি। নেক্সট চলে যাবো এবার আমরা দেখবো পেডাগজির প্রকৃতি বা বৈশিষ্ট্য। দেখো পেডাগজি শব্দটা আমরা প্রথমেই যখন দেখেছি, যেটা অর্থ হচ্ছে কি, শিক্ষার্থীকে তুমি নেতৃত্বের উপযোগী করে তুলছো। তার মানে পেডাগজি এই শব্দটা পুরোপুরি যে বিষয়টার উপর দাঁড়িয়ে আছে, সেই বিষয়টা হচ্ছে কি বলতো? পেডাগজি শব্দটা যে বিষয়, মানে যে বিষয়টার উপর দাঁড়িয়ে, সেটা হচ্ছে কি শিক্ষা কেন্দ্রিক বা শিক্ষার্থীকে। কি বললাম বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তাই দেখো এখানে পেডাগজির আমি যতগুলো বৈশিষ্ট্য দিয়েছি, অর্থাৎ শিক্ষা ও শিক্ষণ কেন্দ্রিক প্রক্রিয়া, তার মানে ভাবো পেডাগজির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষা ও শিক্ষণ। যদি শিক্ষা ও শিক্ষণ কেন্দ্রিক হয়, শিক্ষা ও শিক্ষণ কেন্দ্রিকতার ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার? কমেন্টে জানাও। হ্যাঁ, শিক্ষক, তাই তো? তাহলে কি বললাম ভাই রাজু? সেটা হচ্ছে যে টিচার, একদম ঠিক। তার মানে শিক্ষা ও শিক্ষণ কেন্দ্রিক প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শিক্ষক। তাই পেডাগজির প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভেতর কি আছে স্যার? শিক্ষকের ভূমিকা, আর তার সঙ্গে কি আছে? শিক্ষার্থী। এবার তুমি যখন একজন শিক্ষার্থীকে, মানে একজন ছাত্র বা ছাত্রীকে তুমি শিক্ষক হিসেবে যখন পড়াতে যাচ্ছ, ভাই আমাদের কি নাম, আমাদের মৌসুম, তো ভাই মৌসুম, তুমি যখন একজন শিক্ষক হিসেবে মৌসুম, তুমি যখন শিক্ষার্থীদের পড়াতে ক্লাসরুমে গেছো, তোমার পেডাগজির প্রধান বৈশিষ্ট্য কি হবে? তিনটে বৈশিষ্ট্য, তার প্রকৃতি প্রধান তিন। তুমি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তুমি যখন পড়াতে যাচ্ছ, অ্যাট দ্যাট টাইম ইউ নিড টু ফোকাস অন থ্রি ফিচার, তিনটে বৈশিষ্ট্য। একটা কি? সমস্যা ভিত্তিক শিক্ষা। শিক্ষার্থীকে সমস্যা তৈরি করো,
সমস্যা তৈরি করা মানে সেই সমস্যা নয় যে শিক্ষক মশাই নাক দিয়ে ঘুমোচ্ছেন আর ছেলেমেয়েরা ঝগড়া করছে, ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি করছে, সেই সমস্যা না। ওদেরকে পড়ার ভেতর সমস্যা তৈরি করো, ওরা ভাবুক, ওরা ভাবতে শিখুক। এই সমস্যাটার আমি সমাধানটা করবো কি? সেকেন্ড, প্রজেক্ট বেসড লার্নিং। এটা খুব খুব প্রকল্প ভিত্তিক শিক্ষা। ছোট ছোট প্রকল্প, ছোট ছোট প্রজেক্ট ওদেরকে দিতে হবে, যে প্রজেক্টের মাধ্যমে ওরা আসলে মানে শিক্ষার্থীরা প্রজেক্টগুলো কেন দেয়, প্রজেক্টগুলো দেওয়ার অর্থ। এখন আমাদের বাংলা মাধ্যম স্কুলেও প্রচুর প্রজেক্ট দেওয়া হচ্ছে, বিশেষ করে ইংরেজি মিডিয়াম স্কুলগুলোতে প্রচুর প্রজেক্ট দেওয়া হয়। একদম ক্লাস কেজি 1-2 থেকে বাচ্চাদেরকে প্রজেক্ট দিয়ে দেওয়া হয়। কেন দেয় বলো? প্রজেক্টগুলো কেন দেয়? বিভিন্ন প্রজেক্ট দেয়। হয়তো দিল যে ধরো যেদিন চিলড্রেন্স ডে 5th নভেম্বর, আমি দেখেছি অনেক রকম প্রজেক্ট দেয়। বলে 5th নভেম্বরের দিন তুমি তোমার মতো করে, বা তারা স্কুলে বলে দেয় যে ছোট বাচ্চা কেজি 1-এ পড়ে, কেজি 2-তে পড়ে, সে হয়তো ম্যাক্সিমাম 5-6 ইয়ার্স, তাকে বললো তুমি চিলড্রেন্স দিনের না তুমি যে কোনো একটা ছবি এঁকে নিয়ে আসবে, আর তুমি যেমন খুশি একটা ড্রেস পরে আসবে, মানে চিলড্রেন্স ডে উপলক্ষে। মানে কি, ওই বাচ্চাটা এবার বাড়ি থেকে গার্জিয়ানকে জিজ্ঞাসা করবে, তার মা বাবাকে, প্যারেন্টসকে, আচ্ছা আমাকে চিলড্রেন্স দিন 5th নভেম্বরের দিন কেন আমি ছবি আঁকবো, আমি কেমন ছবি আঁকতে পারি, কি ছবি আঁকা যেতে পারে। মানে কি, বাচ্চাটার ভেতর, শিক্ষার্থীর ভেতর এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে দেখো তুমি যে ওই দিনটাতে ছবি আঁকছো, বা এনভায়রনমেন্টাল ডে, পরিবেশ বিদ্যা দিবস, মানে একটা বাচ্চাকে পরিবেশ সচেতন ছোট থেকে করতে হবে। তাকে শেখাতে হবে যে ক্যারি ব্যাগ, পলিথিন যেখানে সেখানে ফেলা যাবে না, পরিবেশকে রক্ষা করতে হবে, আমাদেরকে আরো বেশি করে এই যে গ্রিন হাউস যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোকে বন্ধ করতে হবে। তার মানে প্রজেক্টের একটা ইম্পর্টেন্স কিন্তু থাকে। আর সেকেন্ড হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং, আই মিন যেটা বলি সহযোগিতামূলক শিক্ষা। মানে কি বলো, মানে যাতে শিক্ষার্থী কোনো মতে স্বার্থ সে যেন এটা করা না ভাবে যে আমার নিজেরটা হয়ে গেলে যথেষ্ট ভাই, বাকি তোরা না। সহযোগিতামূলক শিক্ষা, অর্থাৎ আমরা যে শিক্ষাটা নেব সেটা কি, হ্যাঁ 14 নভেম্বর, সরি 5th নভেম্বর বলেছি আমি, 14 নভেম্বর, ইয়েস। তো তো সুপ্রিয়, সেটা হচ্ছে কি বললাম, কোলাবোরেটিভ লার্নিং, মানে সহযোগিতামূলক শিক্ষা। হ্যাঁ, আমরা সবাই মিলে, তোমরা ওই গুরু সদয় দত্তের নাম জানো? আমাদের যিনি ব্রতচারী প্রতিষ্ঠা করেছিলেন, জানি না তোমরা স্কুল লেভেলে কেউ ব্রতচারী করেছিলে কি। ব্রতচারীতে একটা গান ছিল, মানে নাচ গান শেখানো হতো, গান ছিল, চল কোদাল চালাই ভুলে মানের বালাই। বা একটা 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 কবিতার লাইন আছে তোমরা জানো, যে সেটা হচ্ছে আহ দশে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। এগুলো কেন? এই সহযোগিতামূলক শিক্ষা। আমরা সবাই মিলে যদি একটা কাজ করি, আমরা সবাই মিলে যদি শিখি, তার একটা আলাদা আনন্দ আছে। এবং সেখানে কি হয়, সেখানে যে জ্ঞানটা আসছে, সে জ্ঞানটা কিন্তু সবার মধ্যে সমানভাবে বন্টিত হচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম বুঝতে পেরেছো? অতএব মাই ডিয়ার স্টুডেন্টস, পেডাগোজির প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভেতর একদম একদম যত ব্যাধির বলাই বলবে পালায় পালায়, একদম একদম। তো বিষয়টা হচ্ছে একদম ঠিক বলেছো মোহাম্মদ আহাদ শেখ, যে জ্ঞান ছড়িয়ে, ঠিক আছে, জ্ঞান ছড়িয়ে। সো দিস ইজ ওয়াই আমাদের যেটা দরকার, পেডাগোজির প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে এই তিন: সমস্যা ভিত্তিক শিক্ষা, প্রকল্প ভিত্তিক শিক্ষা, সহযোগিতা শিক্ষা। এবার চলো নেক্সট দেখা যাক কি আছে। এবার যে বিষয়টা সেটা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক পদ্ধতি, অ্যাসেসমেন্ট বেসড অ্যাপ্রোচ। শোনো, এতক্ষণ ধরে তো আমরা গল্প করে গেলাম যে শিক্ষার্থীদেরকে খুব স্বাধীনভাবে, চাপ নেবে না, আমি এমসিকিউ রেখেছি। হ্যাঁ, ব্রতচারী হয়ে দেখো জীবনে কি মজা হয়, শুনতে একদম ঠিক বলেছো। হ্যাঁ, স্কুলে স্কুলে নিয়েছিলাম। ভেরি গুড সায়ন, গৌরী, থ্যাংক ইউ। তো যে বিষয়টার কথা বলছিলাম, যে তোমরা যে বলছো না পিওয়াই কিউ, চাপ নেই, আমার 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 পিপিটিতে পিওয়াই কিউ আমি দিয়ে দিয়েছি। তোমরা এত চিন্তা করছো না, আমি বলেছি যখন। এই দেখো, আছে আছে আছে, দেখো আছে তো, এই দেখো। যে বলছিলে এত অধৈর্য হবে না, আমার ক্লাস যখন করছো তখন তোমরা তোমরা যেটা চাইবেন আমি সেটাও দেবো, ঠিক আছে? তো চাপ নেবে না, ঠিক আছে? হ্যাঁ, কন্টিনিউ করি। দেখো এবার কি হলো, অ্যাসেসমেন্ট বেসড অ্যাপ্রোচ। দেখো অ্যাসেসমেন্ট রাখা, এটা হচ্ছে এই যে অ্যাসেসমেন্ট যেটা আমি দাগ দিয়েছি দেখো একদম প্রথম, এটা খুব ইম্পর্টেন্ট। কেন জানো? তুমি একজন শিক্ষার্থীকে পুরো ক্লাসে সারা বছর ধরে কি পড়ালে,
তুমি তার মধ্যে ঠিক কতখানি তোমার পড়ানোটাকে সঠিকভাবে বাস্তবায়িত করতে পেরেছো তার ফলাফলের জন্য একটা অ্যাসেসমেন্ট মানে পরীক্ষা করেছো। আজকেই সকালে আমি তোমার একটা খবর পড়ছিলাম, দেখলাম চীন দেশে, মানে ভিডিওটা শেয়ার করেছে ওর বাবা, হ্যাঁ, চীন দেশের ঘটনা। তো ভদ্রলোক আর কি তার ছেলেকে অঙ্কে খুব কাঁচা ছিলেন, তো ভদ্রলোক সারা রাত্রি জেগে 1 বছর ধরে তার বাচ্চাকে কঠিন কঠিন অঙ্কগুলো শিখিয়েছেন এবং তারপর যখন পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে দেখা গেছে তার বাচ্চা 100-তে 6 পেয়েছে এবং সেই নাম্বারটা উনি শো করেছেন, মানে উনি ওনার যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সেখানে উনি ভিডিওটা আপলোড করেছেন। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট, অর্থাৎ মূল্যায়ন। তার মানে তার মানে অ্যাসেসমেন্ট, দেখো একটা যখন অ্যাসেসমেন্ট হয় তখন সবাই তো আর ফার্স্ট হতে পারে, ফার্স্ট যেমন একজন হবে লাস্টও তেমন একজন। পেডাগোজি বলে যে তুমি যখন অ্যাসেসমেন্ট করছো তোমাকে লক্ষ্য রাখতে হবে একদম লাস্ট যে বাচ্চাটি হয়েছে, সবার শেষে যার নাম এসেছে, তার নাম, সে কেন পিছিয়ে, তার পিছিয়ে পড়ার পিছনে কারণগুলো কি, এটা খোঁজা হচ্ছে অ্যাসেসমেন্ট বেসড অ্যাপ্রোচ। আর এই খোঁজার জন্য তোমাকে এটা কি করতে হবে, সরি, এই খোঁজার জন্য তোমাকে এটা করতে হবে কি, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। ক্লাসে তোমাকে বড্ড মানে খুব বেশি করে পিপিটি রেখে পড়াতে, যেটা আমাদের বাংলা মাধ্যম স্কুলগুলোতে প্রায় হয় না বললেই চলে। ভাবো তো, পিপিটি রেখে তুমি যদি পড়াও, একটা প্রজেক্টারে পিপিটি রেখে পড়াচ্ছ, তুমি সেখানে আলেকজান্ডারের ভারত আক্রমণের কথা পড়াচ্ছ, তুমি যদি ভারতের ম্যাপ বা তুমি ইউরোপের ম্যাপ, আলেকজান্ডার কোন পথ দিয়ে ভারতে ঢুকলেন, এগুলো সব যদি একটা পিপিটির মধ্যে ভিজিবল করে দেওয়া যায়, ছেলেমেয়েরা কতটা আন্তরিকভাবে ওই বাচ্চাগুলো তোমার কথা শুনবে, তাই তো? সো দিস ইজ ওয়াই মাই ডিয়ার স্টুডেন্টস, মেহবুবা ভালো আছি গো আমি। তো দিস ইজ ওয়াই এই ইউজ অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এটা কিন্তু খুব 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 দরকার, এটা আমার ব্যক্তিগত অভিমত, বিশ্বাস করো। এমফ্যাসিস অন লাইফ লং লার্নিং, তোমাকে শিক্ষার ব্যাপারে জীবনব্যাপী শিক্ষার প্রতি গুরুত্ব, জীবনব্যাপী শিক্ষা, ঠিক আছে? আহ পুষ্পল খুব বড় একটা কথা বলে দিয়েছে, বলেছে আপনার পড়ানোর ধরন খুবই ভালো লাগে, আমি শিক্ষক হলে আপনার মতোই পড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ পুষ্প, ধন্যবাদ। তো যে কথাটা বলছিলাম, এমফ্যাসিস অন লাইফ লং লার্নিং, দেখো জীবনব্যাপী শিক্ষা, জীবনব্যাপী শিক্ষা মানে কি, মানে তোমরা ভাববে না শিক্ষা মানে শুধুমাত্র ওই পুঁথিগত পাঠ, আমি ডিগ্রি পেয়ে গেলাম, আমি চাকরি পেয়ে গেলাম, ব্যাস আমার জীবন শেষ, আমার শিক্ষা নেওয়া, আমার শিক্ষার জায়গা শেষ। কখনো হতে, একটা মানুষ যতদিন পর্যন্ত, আনটিল দ্য লাস্ট ব্রেথ অফ হিজ লাইফ, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, পড়া পর্যন্ত, সে যা কিছু শিখছে সমাজ থেকে, প্রকৃতি থেকে, সেটাকে কিন্তু তাকে গুরুত্ব দিয়ে, তাই এটাকে বলা হচ্ছে জীবনব্যাপী শিক্ষা। এবং ডাইনামিজম, আজকের দুনিয়াতে দাঁড়িয়ে তোমাকে এই ডাইনামিজম শিখতেই হবে, গতিশীলতা জানতেই হবে। তুমি যখন ইতিহাসে অনার্স নিয়ে পড়ছো, তোমাকে এআই ব্যাপারটা কি জানতে হবে। এবং একটা বাচ্চা সে যখন থেকে, আমাদের দেশ, কেন আমরা উন্নয়নশীল দেশ, কেন আমরা উন্নয়নশীল, এই জন্যই জাপানে একটা বাচ্চা যখন কেজিতে পড়তে যাচ্ছে তখন থেকেই তাকে স্পেস সায়েন্স পড়ানো হচ্ছে, ভাবতে পারছো? তখন থেকেই তাকে এআই সম্পর্কে পড়ানো হচ্ছে। মানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দুনিয়াতে আগামী 20 বছর পর পৃথিবীতে কোনো চাকরি থাকবে না, শুধু শিক্ষকতার চাকরিটুকু ছাড়া। কেন, এআই আর যাই হোক এইভাবে বুঝিয়ে পড়াবে না, তাই শিক্ষকতার চাকরিটুকু থেকে যাবে। আর অ্যাডমিনিস্ট্রেটর যারা, এই ডাব্লিউবিসিএস, আইএএস, এদের চাকরি থেকে যাবে, কারণ এআই তো আর কখনো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে না। বাকি কোথাও আর কোনো চাকরি, আমেরিকাতে যে তোমার যে পিজা সেন্টারগুলো ছিল, সেই পিজা সেন্টারগুলোতে ডমিনোস তার কর্মীদেরকে ছাঁটাই করে দিয়ে কি, এবার তুমি যাও, টাকা দাও, পিজা, গরম গরম পিজা তোমাকে অটোমেটিক এআই দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস মাই ডিয়ার স্টুডেন্ট, ডাইনামিজম। আমাদের শিক্ষার্থীদের, আমাদের ছোট ছোট বাচ্চা যারা, তাদেরকে এখন থেকে তোমাকে এই জিনিসগুলো শেখাতে হবে। পৃথিবী বদলাচ্ছে, বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে বদলে যাওয়ার যে বহুমাত্রিকতা, বহুমাত্রিক পৃথিবী, এই ডাইনামিজম না শেখালে তোমার দেশ বা তোমার জাতির শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। কি বললাম, বুঝতে পেরেছো তো? এবং আরেকটা হচ্ছে বিজ্ঞান ও শিল্পকলা। দেখো, বিজ্ঞান আর শিল্পকলা খুব জরুরি,
সায়েন্স অ্যান্ড আর্ট। সায়েন্স যদি তুমি না পড়াও, বিজ্ঞান, তাহলে বিজ্ঞান ভিত্তিক মানসিকতা তৈরি হবে না, তাই না? আর বিজ্ঞান ভিত্তিক যদি মানসিকতা তৈরি না হয়, তাহলে কি হবে? তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, হঠাৎ করে তোমার বাড়ির কোনো একজন ফ্যামিলি মেম্বার খুব জোরে হাঁচি পেয়ে গেছে, হেঁচে ফেলেছে, ব্যাস তোমার লেগে গেলো তার সঙ্গে ঝগড়া। সে তোমার যেই হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে, তোমার ভাই হতে পারে, তোমার বোন হতে পারে। তুমি কেন হাঁচলে? আমি বেরোনোর সময়, ব্যাস, কারণ আমি যে কাজটা যাচ্ছিলাম সেই কাজটা আমার কিন্তু এবার বন্ধ হয়ে যাবে। এটা কি? বা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা বেড়াল হয়তো, সে বেড়ালটাকে কুকুরে তাড়া করেছে, প্রাণ ভয়ে রাস্তাটা কেটে দিয়ে গেছে, তুমি ভাবলে যা, বেড়ালটা পথ কেটে দিল, আমি যাবো না। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ কল্ড, এগুলো কি বলা হয় থাকে? আমরা ছোট থেকে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, ওই যে বললাম, ট্র্যাডিশনাল বিষয় ব্রেক করতে হবে, আর তার জন্য দরকার বিজ্ঞান ভিত্তিক মানসিকতা, বিজ্ঞান মনস্কতা, যেখানে বিজ্ঞান মনস্কতা থেকে সে সমস্ত ধরনের কুসংস্কারগুলোকে প্রশ্ন। আর তার সঙ্গে আর্ট, শিল্পকলা খুব জরুরি। কেন শিল্পকলা জরুরি? তার সৃজনশীলতাকে বাড়ানোর জন্য। সৃজনশীলতা, আই মিন ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি না থাকলে, ক্রিয়েটিভিটি যদি না থাকতো, তোমরাই বলো, সত্যজিৎ রায় কোনোদিন ওইভাবে পথের পাঁচালী বানাতে পারতেন? তোমরাই। কিংবা ছোটবেলায় তোমরা সবাই এখানে যারা ক্লাসে রয়েছে, ছোটবেলায় তোমরা সবাই চাঁদের পাহাড় পড়েছো, তাই না? চাঁদের পাহাড় কি সবাই পড়েছো তো? ছোটবেলায় আফ্রিকাকে আমরা ওই চাঁদের পাহাড়ের মাধ্যমে দেখেছি, তাই না? শঙ্করকে আর্ট। তাই জন্য কি বলে বলো তো? তাই জন্য বলে বাচ্চার হাতে মোবাইল তুলে দেবেন না, বাচ্চার হাতে কি করবেন? বই তুলে দিন, ওদেরকে ছোট বসে বসে গল্প শোনান, মানে গল্প পড়ে পড়ে শোনান। সক্রেটিস, তোমরা নাম জানো, সক্রেটিস একটা বিখ্যাত কথা বলেছিলেন, আমি কেন এত বড় দার্শনিক জানেন? আমার যখন বয়স ছিল মাত্র 6 বছর, তখন আমার বাবা পৃথিবীর সেরা সেরা দার্শনিকদের সঙ্গে যে তর্ক করতেন, সে ঘরটার মধ্যে আমাকে জোর করে বন্দি করে। আমি কিছুই বুঝতাম না, তারা কঠিন কঠিন দর্শনের বিষয় নিয়ে আলোচনা করছে, আমার মাথায় কিছু ঢুকছে না, কিন্তু আমার বাবা বলে তুমি বসে, জাস্ট বসে থাকো না, বসে তোমার মাথায় এইগুলোই। তো দিস ইজ ওয়াই, এটা হচ্ছে কিন্তু পেডাগজির। এবার আসো পেডাগজির পরিধি, স্কোপ অফ পেডাগজি। দেখো, পেডাগজির পরিধি আমার আর বলার দরকার নেই, তোমরাই বলতে পারো। পেডাগজি মানে শুধুমাত্র ক্লাসরুমের শিক্ষা নয়। তুমি গেলে 45 মিনিট একটা ক্লাস, তুমি তোমার সিলেবাস শেষ করে দেওয়ার তালে আছো, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিয়ে বেরিয়ে যাচ্ছ। ইট ইজ নট আ গুড ডেফিনেশন অফ পেডাগজি। পেডাগজি মানে হচ্ছে বিস্তৃত ক্ষেত্র, শিক্ষাদান একটা বিস্তৃত ক্ষেত্র, যেখানে যেখানে শিক্ষক যিনি রয়েছেন বা শিক্ষিকা যিনি রয়েছেন, তিনি তার পেশাগত দক্ষতাকে যাচাই করবেন, শিক্ষার্থীরা শিখবে, আর শিক্ষার্থীরা একটা সামাজিক জীব হিসেবে তৈরি। কি বললাম বুঝতে পেরেছ? শিক্ষার্থীরা একটা সামাজিক জীব হিসেবে তৈরি হবে। তারা কিন্তু কখনোই শিক্ষার্থীরা কখনোই কিন্তু বলতে পারো শুধুমাত্র পড়ার গ্রন্থকিট যেন না হয়েছে। ওই গ্রন্থকিটদের নিয়ে আমাদের কিছু লাভ নেই আমাদের সমাজ। সুভাষচন্দ্র কে দেখো না, হ্যাঁ, সুভাষচন্দ্র বোসকে দেখো না, মানে অসাধারণ একাডেমিশিয়ান, চাইলে সারাটা জীবন ধরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রায়ালস ডিগ্রি পেয়েছিল, আইসিসি 4th হয়েছিল, অসাধারণ কেরিয়ার। স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেছেন, ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, প্রেসিডেন্সি পড়তেন, সেখানে বের করে দেওয়া হয়েছিল। তারপরও লোকটা, ওই যে বললাম, যদি তোমার পরিবেশে একটা কমেন্ট লিখেছো যে প্রিয়া কুন্ডু, থ্যাংক ইউ, একজন কমেন্ট লিখেছো যে সেটা হচ্ছে, কমেন্টটা আমি দেখলাম, খুব ভালো লাগলো কমেন্টটা আমার, যে আচ্ছা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, অনেক কমেন্ট আছে তো। তো যাই হোক, কেউ একজন লিখেছো যে এনভায়রনমেন্টাল, একজন কমেন্ট লিখেছে, এনভায়রনমেন্ট হ্যাজ ইটস ওন এফেক্ট অন পিপল। পরিবেশের একটা প্রভাব, হ্যাঁ, আমাদেরকে সেই পরিবেশই তৈরি করা দরকার পেডাগজির ক্ষেত্রে। পেডাগজি বলতে আমাদের সেই পরিবেশ তৈরি করা দরকার যেখানে একটা শিক্ষার্থী, সে কেবলমাত্র গ্রন্থকিট হবে না, সে শুধুমাত্র এককেন্দ্রিক হবে, তার মধ্যে যেন একটা সামাজিকতার প্রতিফলন। এটাই হচ্ছে কিন্তু পেডাগজির সবচেয়ে বড় স্কোপ, সবচেয়ে বড় একটা জায়গা। এবং ওই যে বললাম তো আমি, যাতে যাতে কি হয়, যাতে সে তার দ্বারা সমাজের 2-10 জনও যেন উপকৃত হতে পারে। এবার দেখো,
যে বিষয়টার কথা না বলা হয়েছে, পেডাগোজির যে পরিধি, একটা পরিধির কথা আছে, এইগুলো তোমরা একটু হেডিং গুলো একটু পড়ে নিও, কারণ পরীক্ষাতে অনেক সময় দিয়েছে, সিটেটে দিয়েছে, ঠিক আছে, সিটেটে দিয়েছিল এই যে এই পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আর্লি লার্নিং, শিশু বিকাশ ও শিশু শিক্ষার প্রাথমিক। এটা কি? এখানে বলা হচ্ছে যে খেলার মাধ্যমে শিক্ষা, অর্থাৎ লার্নিং থ্রু প্লেইং। খুব ভালো করে শোনো, লার্নিং থ্রু প্লেইং। না 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 না, বইয়ের মাধ্যমে শিক্ষা নয়, বইয়ের মাধ্যমে শিক্ষা নয়। এখানে কি করা হচ্ছে? এখানে খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে। বাচ্চাকে বলা হচ্ছে খেলো। তাকে সাইকেল চালাতে, যখন একটা বাচ্চাকে সাইকেল চালাতে দেওয়া হচ্ছে, কি বললাম বুঝতে পেরেছো তো? এবার সে সাইকেল চালাতে যখন পড়ে যাবে না, পড়ে যাবে তো, ফুটবল খেলতে তার গায়ে কাদা লাগবে। শেখানো হচ্ছে দেখো তুমি ফুটবল খেলতে যাচ্ছ, তোমার টিমে 11 জন আছে, তোমার উল্টো দিকের টিমে 11 জন আছে, তোমার কি করতে হবে? বলটা নিয়ে ওদের বলে গোল দিতে হবে, ওরা তোমাকে আটকাবে। জীবনের অভিজ্ঞতা, অর্থাৎ লার্নিং থ্রু প্লেইং। গান্ধী বহুদিন আগে বলে গেছে, 1937-এ গান্ধীর যে ওয়ার্ধা এডুকেশন ছিল, সেখানে গান্ধী বলেছিলেন যে বাচ্চাদেরকে আমাদেরকে চেষ্টা করতে হবে লার্নিং থ্রু প্লেইং, খেলার মাধ্যমে তাকে শিখা। পাঠদানের সেকেন্ড পরিধি দেখো, পাঠদানের কৌশল ও শিক্ষার ফলাফল ভিত্তিক, অর্থাৎ যেখানে আমাদের চেষ্টা করতে হবে কি, রিসার্চ বেসড লার্নিং। আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা শিক্ষার্থীদেরকে যে বিষয়গুলো পড়াবো, সেই বিষয়গুলোর আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে গবেষণা লব্ধ শিক্ষণ। মানেটা কি বুঝতে পারলেন না? মানেটা দেখো, আমি যদি এখন এই পেডাগোজির ক্লাসে এসে তোমাদের, ঠিক আছে, আমি যদি তোমাদেরকে, হ্যাঁ জন ডাউরিও বলেছেন সুপ্রিয়, সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে এসে, ঠিক আছে, আমি যদি তোমাদেরকে এসে শুধুমাত্র এই আমার পিপিটিতে যে শব্দগুলো মানে লাইনগুলো লেখা রয়েছে সেটাকেই যদি আমি গড়গড় করে পড়িয়ে দিই আর সেইগুলোকে ওর মতো করে যদি বুঝিয়ে দিই, তোমাদের কাছে কি বিষয়টা সহজবোধ্য হতো? তোমরা বলতো স্যার বিষয়টা তো সহজবোধ্য হচ্ছে না, কারণ এটা তো আর ইতিহাস ভূগোল নয় স্যার, পেডাগোজি। তারপর আমি কি করেছি, আমাকে এটা পড়ানোর আগে, তোমাদের ক্লাস পড়ানোর আগে আমাকে নিজেকে একটু তৈরি হতে হয়েছে। একজন শিক্ষক বা শিক্ষিকা যখন তিনি পাঠদান করতে যাবেন, এই তোমাদের মধ্যে অনেকেই আছো হয়তো এবারে এসএলএসটি তে ইন্টারভিউতে তোমরা যাবে, তোমাদের মধ্যে অনেকেই এখান থেকে হয়তো যাবে ইন্টারভিউতে। এই ইন্টারভিউতে গিয়ে তোমাদেরকে যখন ডেমো ক্লাসটা করাতে হবে, এই ডেমো ক্লাসে গিয়ে একজন মানে যারা এক্সপার্ট থাকবেন তারা কখনোই দেখবেন না যে তুমি বিষয়টা সম্পর্কে কতখানি জ্ঞানী, তুমি যে টপিকটা বলো তার কতটা জ্ঞান আছে। দিস ইজ নট ইম্পর্টেন্ট। তুমি বিষয়টা কতটা সহজভাবে ছেলে মেয়েদের কাছে উপস্থাপন করতে পারছো, তুমি তত জনপ্রিয়। দিস ইজ দ্য রিয়েলিটি। থ্রি ইডিয়টস এর গল্পটা শুনে রাখো, যখন ওই আমির খানকে বললো, র্যাঞ্চোকে বললো যে তুমি আসো, তুমি এসে পড়াও, প্রধান বললো না যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেশিন। আরে মেশিন বলতে কি, কত সহজভাবে জায়গাটা বলে দিচ্ছে। তাই সবসময় চেষ্টা করতে হবে শিক্ষক শিক্ষিকারা যারা ক্লাসে পড়াতে যাবেন তাদেরকে রিসার্চ বেসড লার্নিং, অর্থাৎ আমি যে বিষয়টা পড়াতে আছি সেই বিষয়টাকে আমাকে নিজেকে পড়াশোনা করতে হবে। আমি যত নিজেকে ভালো করে পড়াশোনা করে তৈরি করতে পারবো, তত ভালো করে গিয়ে আমি ছেলে মেয়েদের কাছে সেটাকে কিন্তু উপস্থাপন, আর যেখানে প্রবলেম সলভিং লার্নিং, যেখানে এফেক্টিভ অ্যাসেসমেন্ট স্টাডি। আশা করি বিষয়টা আমি বুঝতে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে বিশেষ চাহিদাপূর্ণ যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, যারা মেন্টালি চ্যালেঞ্জড, মানসিক দিক থেকে যারা প্রতিবন্ধী, যারা শারীরিক দিক থেকে প্রতিবন্ধী, তাদের জন্য তো আমাদেরকে ডেফিনেটলি স্পেশাল নিডস এডুকেশন, তাদের জন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে, তাদের জন্য কিন্তু আমাদের সেম জায়গা তৈরি, তারাও আমাদের সমাজের অ্যাসেট। কি বললাম বুঝতে পেরেছো? এবং একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভেতর কোনো ধরনের কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না, কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না, কোনো জাতিগত বৈষম্য থাকবে না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই আমার ছাত্র, সবাই আমার ছাত্র। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এই বিরাট ভারতবর্ষ আমার ভাই, চাষি, ম্যাথর, মুচি, সবাই আমার।
তার মানে একজন শিক্ষকের মানে এই 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 পেডাগোজির মূল পরিধিটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, যেখানে শিক্ষার অধিকার থেকে যেন ভারতবর্ষের একটিও বাচ্চা, একটিও শিক্ষার্থী যেন বঞ্চিত না হয়। সে কোন সম্প্রদায় থেকে বিলং করে, সে কোন ধর্মীয় পরিচয় থেকে বিলং করে, সে কোন লিঙ্গ থেকে, ইট ডাজন্ট ম্যাটার। কি বললাম বুঝতে পেরেছ? এবং দিস আ ফ্যাক্ট। এবং আরেকটা এটা হচ্ছে সেটা শিক্ষকের পেশাগত বিকাশ ও প্রশিক্ষণ। এই যে বললাম, শিক্ষক যখন পড়াতে যাবেন বা শিক্ষিকা যখন ক্লাসে পড়াতে যাবেন, শিক্ষক শিক্ষিকাদের উচিত ক্লাসরুমে মানে ক্লাসে পড়াতে যাওয়ার আগে স্টাফ রুমে পিএনপিসিটা কম করা, এবং স্টাফ রুমে পিএনপিসি না করে বরঞ্চ যে টপিকটা উনি পড়াতে যাচ্ছেন বাচ্চাদেরকে চেষ্টা করতে হবে সেই টপিকটা সম্পর্কে বা সেই টপিকটাকে আরো কিভাবে সহজভাবে বোঝানো যায় সেই বিষয়টাকে সম্পর্কে তার নিজের জ্ঞানটাকে সুনিশ্চিত। আর বেশি করে মানে শিক্ষকদের তো খুবই উচিত, শিক্ষক শিক্ষিকাদের খুবই উচিত যে শিক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ। খুব খুব ইম্পর্টেন্ট। তোরা শুনলে অবাক হবে, আমাদের দেশে, আমাদের পোড়া দেশ, হতভাগা দেশ, আমাদের দেশে এবার আমাদের রাজ্যের কথাই বলি, শিক্ষকরা যদি পিএইচডি করে তো বেশিরভাগ ক্ষেত্রে যারা হেডমাস্টার হয় বা হেডমিস্ট্রেস তারা আবার এনওসি দেন না। আর আমাদের রাজ্যে, আমাদের দেশেই বলা যেতে পারে, শিক্ষক শিক্ষিকা যদি স্কুল শিক্ষক হওয়ার সময় পিএইচডি করে আসেন তাদের জন্য কোনো বাড়তি ফেসিলিটি। তোরা শুনলে অবাক হবে, আমেরিকার মতো দেশে, তারা কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, তাদের দেশে প্রথম শ্রেণীর নাগরিক, ফার্স্ট ক্লাস সিটিজেন কারা জানো? শিক্ষক। শুনলে অবাক লাগছে না? আমাদের দেশে শিক্ষকদের চাকরি চলে যায়, বিনা কারণে শিক্ষকদের চাকরি চলে যায়, শিক্ষকদেরকে লোকজন পিটিয়ে দেয়। ভাবো আমেরিকার মতো দেশে, সেখানে শিক্ষকরা একেবারে সামনের সারিতে, তারা হচ্ছেন ফার্স্ট ক্লাস সিটিজেন, কারণ তারা বিশ্বাস করে যে পরবর্তীকালে যে ছেলেটি বা যে মেয়েটি নোবেল পাবে, দেখো না গতকাল যে নোবেলের পুরস্কার ঘোষণা হয়েছে, একজনও ভারতীয় নাম খুঁজে পেয়েছে? ভাবো। অথচ দেখো সেখানে জাপানের নাম রয়েছে, আমেরিকার তো নামে ছড়াছড়ি রয়েছে। তার মানে তারা জানে যে ভবিষ্যতে যে ছেলেটি বা যে মেয়েটি আমাদের এখান থেকে নোবেল পাবে, সেই নোবেল পাওয়ার কারিগর তৈরি করার জন্য আমাদেরকে, নোবেল পাওয়ার জন্য যে কারিগর আছে তাদেরকে আমাকে আরো আগে ভালো করে ঠিক রাখতে। দিস ইজ আ রিয়েলিটি। তুমি যদি গাছের গোড়াটায় ভালো করে জল দাও, সেই গাছ ভালো করে ফলবে। তাই শিক্ষকদেরকে মানে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে, আমি চীন বলো, জাপান বলো, আমেরিকা বলো, বা পৃথিবীর তুমি ইউরোপের যে কোনো উন্নত হয়ে যাও, সেখানে শিক্ষকদের গবেষণা, হ্যাঁ, পিএইচডি তো মাস্ট, এবং তার সঙ্গে তারা যে বিষয়গুলো পড়াচ্ছেন সেই বিষয়গুলোর উপর কন্টিনিউয়াসলি সেখানে নিরন্তর ওয়ার্কশপ চলছে। কি বলে বুঝতে পেরেছো? সো দিস ইজ ওয়াই শিক্ষকদের শিক্ষামূলক গবেষণা, শিক্ষকদের ব্যক্তিগত পেশাগত উন্নয়ন তৈরি করা এবং আধুনিক শিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করা। আধুনিক শিক্ষণ পদ্ধতি মানে ওই যে বললাম তোমাকে, যদি এআই এর মাধ্যমে পিপিটি রেখে পড়ানো যায়, সেই পড়ানোর ইম্প্যাক্ট কতটা তোমরা কমেন্ট করে, রাইট? থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি যেটা বলবো তার সঙ্গে শিক্ষার নীতি ও মান উন্নয়ন, তার সঙ্গে শিক্ষার দর্শন ও সামাজিক প্রভাব, শিক্ষার দর্শন ও সামাজিক প্রভাব, দ্যাট ইজ ভেরি মাচ। শিক্ষার সামাজিক প্রভাব কি? দেখো, তুমি যখন ইতিহাস পড়াবে, তুমি যখন আকবর পড়াবে, তুমি বলবে আকবরের ধর্মনীতি, তুমি বলবে আকবরের ধর্মনীতির কথা, তুমি বলবে জানিস আকবর যখন ইবাদতখানা করেছিল, ইবাদতখানা, তোমরা জানছে ইবাদতখানা কি? ইবাদতখানা ধর্মীয় উপাসনা। আকবর প্রথমে বলেছিলেন শুধুমাত্র মুসলিম পণ্ডিতরাই এই ইবাদতখানায় আসবে। তারপর আকবর সবার জন্য ইবাদতখানা দরজা খুলে দিলেন। হিন্দু পণ্ডিত এসেছিল, বৌদ্ধ পণ্ডিত এসেছিল, খ্রিস্টান পণ্ডিত এসেছিল, তোমার বৌদ্ধ পণ্ডিত আসেনি, জৈন পণ্ডিতরা এসেছিল, পার্সিরা এসেছিল। আকবর এই হিন্দু ধর্মের দ্বারা এতটাই প্রভাবিত হলেন, আকবরের মা যখন মারা গেলেন, আকবর তার মস্তক মুন্ডন করছে। অর্থাৎ এটা হচ্ছে শিক্ষার, কি বললাম, সামাজিক প্রভাব। তার মানে ভারতবর্ষের যে ধর্ম সমন্বয়, অর্থাৎ আমাদের দেশ বৈচিত্র্যের ভেতর ঐক্য, আমাদের দেশের ভাষা, মত, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমরা দিনের শেষে সবাই ভারতীয়,
সেটা তোমার ওই শিক্ষা দর্শনের মধ্যে ফুটিয়ে তোলা ক্লিয়ার। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, শিক্ষার সামাজিক প্রভাব। কারণ একজন শিক্ষার্থীকে, একজন শিক্ষক বা শিক্ষিকার উচিত শিক্ষার্থী যেন তার মধ্যে কোনো ধরনের কোনো সামাজিক গোঁড়ামি না থাকে। এ ভয়ঙ্কর একটা কি বললাম বুঝতে, সামাজিক গোঁড়ামি তৈরি হয় কখন? যখন প্রকৃত শিক্ষার অভাব, তখনই সামাজিক গোঁড়ামি তৈরি। তাই জন্য আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বলে যে একটা দেশ জায়গা আছে, সেখানে একটা তোমার জোহানেসবার্গ ইউনিভার্সিটি রয়েছে। সেই জোহানেসবার্গ ইউনিভার্সিটির বাইরে একেবারে বড় বড় করে লেখা আছে একটা, কি জানো, বলেছে একটি জাতিকে ধ্বংস করার জন্য যুদ্ধ বা বোমা ফেলা দরকার নেই। সেই জাতির রক্তে আপনি অশিক্ষা ঢুকিয়ে, আপনি কুসংস্কার ঢুকিয়ে দিন, আপনি ধর্মান্ধতা ঢুকিয়ে দিন, জাতি এমনি ধ্বংস হয়ে। তাই পেডাগজি আমাদেরকে এই কথাটাই বলে, পেডাগজি মানে শুধু ক্লাসরুম ভিত্তিক শিক্ষা নয়, তার যেন একটা পজিটিভ সামাজিক প্রভাব থাকে, যেখানে একটি শিক্ষার্থী, একজন শিক্ষার্থী সেই জন্য নিজেকে সামাজিক জীব হিসেবে দেখতে। কি বললাম বুঝতে পেরেছো তো? তার সঙ্গে আছে শিক্ষণ পরিকল্পনা পদ্ধতি, অর্থাৎ তুমি যে মানে যে বিষয়টা পড়াবে, তুমি সেটাকে ঠিক কিভাবে পরিকল্পনা, কোন উপায়ে পড়াবে। মানে ধরো আমি আমার এই এক্সাম্পলটা দিয়ে বুঝি, আমি তোমাদেরকে পেডাগজি পড়াচ্ছি, তাই পেডাগজি বলতে গিয়ে আমি প্রথমে পেডাগজি সংজ্ঞাটা না দিয়ে কিছু এমসিকিউ তোমাদের সামনে রাখ, তোমরা কি হতে, তোমরা খুব ইরিটেটেড হতো, স্যার এমসিকিউ কেন, পেডাগজি ব্যাপারটা কি সেটা তো প্রথমে বললেন না আপনি। তাই যেটা খুব দরকার সেটা হচ্ছে ডিজাইনিং লার্নিং অ্যান্ড টিচিং, অর্থাৎ স্ট্রাকচার লার্নিং। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে শুরু থেকে শেষ অবধি যে বিষয়টা তুমি মানে যে টপিকটা পড়াচ্ছ তার মধ্যে যেন একটা সমন্বয় থাকে। অ্যান্ড তার সঙ্গে তোমাদের যেটা বলে টেকনো পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, মানে কি ওই টিপ্যাক যেটাকে ডিজিটাল লার্নিং মাল্টিমিডিয়া ব্যবহার। ওই যে বললাম পিপিটি রেখে তুমি যদি পড়াও, তুমি আলেকজান্ডারের ছবিটা দেখাও, ওদের মধ্যে একটা আলাদা চাঞ্চল্য তৈরি হয়। তুমি যদি ধরো আমাদের আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যে যুদ্ধ রয়েছে ঝিলাম নদীর তীরে, এটা হিরাসপিস বলা আছে, সেই ছবিটা, সেই নদীটা কোথায় রয়েছে দেখাতে পারো, ওদের মধ্যে একটা আলাদা জায়গা তৈরি হবে। তাহলে ওদের মনে হবে না শিক্ষার্থীদের যে এটা গল্প বলছে, মনে হবে এটা একটা সত্যি ঘটনা, সত্যি ঘটনা, তারা এই ঘটনার সঙ্গে নিজেদের রিলেট করতে। তাই আধুনিক শিক্ষা মানে আধুনিক পেডাগজির যে আধুনিক ধারণা, সেখানে কিন্তু এই 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 টিপ্যাক পদ্ধতি, টেকনো পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজের কিন্তু একটা তোমার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি, এখানে বৈশাখী তুমি যে প্রশ্ন করেছো, ইমাদুল ইসলাম, তো আমি আশা করি বৈশাখী তোমার প্রশ্নের উত্তর দেবে যে আইসিটি, ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে। আচ্ছা সাবানা জিজ্ঞাসা করছে কতক্ষণ ক্লাস হয়েছে, আপনি সাবানা 4 মিনিট ক্লাস, আমি ছেড়ে দেবো 8:30, ঠিক আছে। তার সঙ্গে হচ্ছে ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং ইফেক্টিভ লার্নার্স, শিক্ষার্থীদের সক্ষমতা চিন্তা শক্তি বাড়ানো, মানে যে কথাটা আমি একদম প্রথমেই তোমাদেরকে বলেছি, যে একজন স্টুডেন্ট যখন তোমাকে পড়ছে, তোমাকে চেষ্টা করতে হবে তার মধ্যে ওই চিন্তা শক্তির বিকাশ ঘটা। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নাম মনে আছে তোমাদের? আশা করি সবাই। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নাম তোমাদের আশা করি সবাই, ইতিহাসের যারা লোক নাও তারাও জানো। হ্যাঁ, একজন ছাত্র, একজন শিক্ষক, কত বছর বয়স ছিল? 19 বছর বয়স। তার চাইতে তার ছাত্ররা তার চাইতে সবাই বয়সে বড়। সবার মধ্যে তিনি কি করলেন? ক্রিটিক্যাল থিঙ্কিং ঢুক, যে ভাই যুক্তির কোষ্ঠী পাথরে, তোমার যে যুক্তির কোষ্ঠী পাথর, সেই যুক্তির কোষ্ঠী পাথরে তোমাকে সবকিছু বিচার করতে হবে। শোনো, সুভাষচন্দ্র বসু যখন কটকে যখন ছিলেন, কটকেই তো উনি প্রথমে জন্মেছেন এবং ওখানেই বড় হয়ে উঠছেন। র্যাভেন্সো কলেজ স্কুলে পড়তেন, কটকের নাম করা ইংরেজি কনভেন্ট স্কুল, একদম ঝাঁ চকচকে ব্রিটিশদের স্কুল। সুভাষচন্দ্র বসুর পরিবার, তিনি যে কটকে যে ফ্যামিলিতে থাকেন, সেখানে সবাই ইংরেজদের সঙ্গে উঠা বসা করে, সবাই সুটেড বুটেড, ইংরেজদের মতো কোট পরে, স্যুট পরে। সুভাষও ছোট থেকে ঠিক করলো যে সেও কিন্তু বড় হয়ে ব্যারিস্টার হবে এবং ইংরেজদের মতো সেও কিন্তু সুটেড বুটেড হবে। এই যে লাইনটা দেওয়া আছে না, ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং ইফেক্টিভ লার্নার্স। র্যাভেন্সো কলেজের স্কুলের মানে যে বারান্দা, সে বারান্দা দিয়ে যখন সুভাষ হেঁটে যাচ্ছেন, at that টাইম সুভাষচন্দ্র বসু দেখলেন একজন ব্যক্তিত্ব। পুরো র্যাভেন্সো কলেজ স্কুলের যত শিক্ষক সবাই কিন্তু কোট পরেন, সেই ভদ্রলোক পরে আছেন ধুতি, হ্যাঁ,
ধুতি পরে আছেন, গায়ে চাদর নিয়ে দেন। সুভাষ দেখে অবাক, এ কি সবাই সুটেড বুটেড, এই ভদ্রলোক ধুতি কেন? সেই ভদ্রলোকই সুভাষকে প্রথম শেখালেন এই স্বদেশী ব্যাপারটা। সেই ভদ্রলোকই সুভাষ হাতে প্রথম তুলে দিলেন স্বামী বিবেকানন্দের ছোটবেলাকার ওই বাণী। ব্যাস, সে ভদ্রলোকের নাম তোমরা সবাই জানো। সেই ভদ্রলোকের নাম হচ্ছে বেনি মাধব দাস। তো দিস ইজ ওয়াই শিক্ষার্থীদের সক্ষমতা, চিন্তা শক্তি যদি বিকাশ না ঘটানো যায়, তাহলে কিন্তু সত্যি কথা বলতে আমরা সমাজ তৈরি করতে পারবো। রাইট? এই হচ্ছে ঘটনা। তার সঙ্গে শিক্ষায় পেডাগজির গুরুত্ব। তো পেডাগজির গুরুত্ব কি এতক্ষণ ধরে পুরো গল্পটা শোনার পর না চিত্তরঞ্জন দাস নন, বেনি মাধব দাস, ঠিক আছে? এবং এতক্ষণ ধরে গল্পটা শোনার তোমরা মোটামুটি সবাই জেনে গেছো যে পেডাগজির কি কি ইম্পর্টেন্স হতে পারে। শিক্ষার গুণমানকে উন্নত করতে হবে, সহযোগিতামূলক, মানে সে ঘুরে ফিরে সেই বিষয়গুলো আসে। দেখো, সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে, একঘেয়েমি দূর করতে হবে। এই যে একঘেয়েমি কথা বললাম, তার মানে বিউটি। ভাবো, আমি যদি ক্লাসটা, আমি কি বললাম, আমি যদি ক্লাসটা আমার এই পিপিটিতে যে লাইনগুলো আছে সেইগুলোকে যদি অনুবাদ করে করে পড়িয়ে দিতাম, তোমরা কি ভালো লাগতো? তোমাদের একঘেয়েমি লাগতো, কি স্যার ক্লাস, তাই না? তাই জন্য এলিমিনেটস মোনোটোনাস লার্নিং। কখনো পড়াশোনাটা যেন কখনো একঘেয়েমি না, তাহলে সেটা বোঝা হয়ে যায়। স্টুডেন্টস ক্যান ফলো দেয়ার ওন ওয়েজ অফ লার্নিং। এই যে তোমরা বলছো, অনেকেই লিখছো কমেন্ট করে যে যে স্যার আপনি যেটা গল্পের আকারে বলছেন এই বিষয়গুলো আমাদের মাথায় ঢুকে যাচ্ছে। যেখানে স্টুডেন্টরা নিজেদের মতো করে তারা শিক্ষাটাকে নিজেদের মতো করে আয়ত্ত করতে পারে। আর চেষ্টা করতে হবে কনভেনিয়েন্ট লার্নিং অ্যাপ্রোচ ফর অল। শিক্ষা যেন সবার জন্য হয়। তুমি এমন ভাষায় কথা বলবে, তুমি এমন ভাষায় শিক্ষা দেবে, সেই ভাষাটা যেন সবার বোধগম্য। কি বললাম বুঝতে পেরেছো? তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট, লাস্টে দেখো রয়েছে শিক্ষক শিক্ষার্থী। তোমাদের সঙ্গে মানে তোমরা শিক্ষক হবে, হবু শিক্ষক প্রত্যেকে, তোমাদের সঙ্গে যেন শিক্ষার্থীদের একটা খুব দারুণ একটা রিলেশনশিপ। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক যত ভালো হবে, সেই ক্লাসরুম তত বেশি করে কিন্তু আরো বেশি আকর্ষণীয় হবে। এবং ছাত্রছাত্রীকে শেখাবে প্রশ্ন করতে শেখা। মানে আমি যেটা পড়াচ্ছি সেটাকে তোমরা গোগ্রাসে গিলবে না, ঘুরিয়ে প্রশ্ন করতে। ঠিক আছে? এবার দেখো এমসিকিউ আমি দিয়ে দিয়েছি। এই দেখো এমসিকিউ গুলো দেওয়া আছে, তার পাশে উত্তরটা দেওয়া আছে। শিক্ষণ পদ্ধতির প্রকৃতি অনুযায়ী প্রকল্প পদ্ধতি কোনটির অন্তর্গত? এই যে জিসিআই প্রকল্প মানে কি বললাম? প্রজেক্ট, একসঙ্গে যেখানে সবাই মিলে করব, গ্রুপ। জিসিআই যেটাকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ কমিউনিটি ইনস্ট্রাকশন যেটাকে বলে, ঠিক আছে? আপনি এত এনার্জি ফাইম লিখেছে। ধারণার অধীনে সামাজিক অধ্যয়ন শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, এটা বৌদ্ধিক ডোমেন, স্পিরিচুয়াল ডোমেন যেটাকে আমরা বলি, ঠিক আছে? যেখানে একটা কনসেপ্টকে তুমি সামাজিক দিক থেকে। আচ্ছা দেখো, তারপরে দেখো তিনি বিশ্বাস করতেন প্রতিটি ছাত্র, এগুলো কিন্তু সিটের আসা প্রশ্ন, ঠিক আছে? এগুলো কিন্তু সিটের আসা। এবং এখানে দেখো এই যে স্টার মার্ক যেগুলো করা আছে না, স্টার মার্ক গুলো উত্তর দিন, ঠিক আছে? তো তোমাদের আর একটা ক্লাস আছে 8:45 থেকে, সময় খুব একটা তোমাদের হাতে নেই, মিনিট 10 মতো পড়ে আছে, তাই এইগুলো তোমরা একটু দেখে নিও। আমি এমসিকিউ দিয়ে দিয়েছি। এমসিকিউ গুলো পিওয়াই কিউ, বিভিন্ন টেট পরীক্ষায়, বিভিন্ন রাজ্যের টেট পরীক্ষা এবং সিটেটের পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমি এখানে তুলে দিয়েছি, রাইট?